ইতিহাসের পাতা থেকে আজ আমরা এমন এক বিশ্বাসঘাতকতার গল্প তুলে আনব যা শুনলে আজও গায়ে কাটা দেয়। এটা নবাব সিরাজউদ্দৌলার সেই করুণ পরিণতির কথা যা শুধু একজন মানুষের নয়, গোটা বাংলার ভাগ্যকেই বদলে দিয়েছিল। চলুন আমরা ফিরে যাই সেই শেষ দিনগুলোতে। পলাশীর যুদ্ধ তো আসলে একটা প্রহসন ছিল, একটা ষড়যন্ত্র, কিন্তু নবাবের জন্য আসল ট্র্যাজেডিটা তো শুরু হয়েছিল এর ঠিক পরেই। এমন সব ঘটনা যা বাংলার ইতিহাসকে যেন চিরদিনের জন্যে এক গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। 23শে জুন 1757, বাংলার ইতিহাসে এটা একটা কালো দিন। আমরা সবাই জানি মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্যই পলাশীর প্রান্তরে নবাবের বিশাল বাহিনী হেরে যায়। কিন্তু সিংহাসন হারানোর পর তার ভাগ্যে ঠিক কী ঘটেছিল? তিনি কোন পথে গিয়েছিলেন? একবার ভাবুন, সব ঐশ্বর্য, রাজধানী মুর্শিদাবাদ সবকিছু পেছনে ফেলে নবাব একটা সাধারণ নৌকায় উঠে পড়লেন। সঙ্গে কেবল তার বিশ্বস্ত স্ত্রী লুৎফুন্নেসা আর তাদের ছোট্ট শিশুকন্যা। বাংলার যিনি নবাব ছিলেন তিনি আজ সহায় সম্বলহীন, একজন পলাতক। কিন্তু ভাগ্য যেন নবাবের সঙ্গে এক নির্মম খেলা খেলছিল। তার মুক্তির যে শেষ চেষ্টা, সেটাও ধুলোয় মিশে যায় আর একটা বিশ্বাসঘাতকতার আঘাতে। কি ঘটেছিল তখন? নবাবের ধরা পড়ার ঘটনাটা শুনলে মনে হয় যেন সবকিছু আগে থেকেই সাজানো ছিল। প্রথমে পলাশীতে পরাজয়, তারপর পালানোর চেষ্টা, আর সামান্য কিছু খাবারের জন্য রাজমহলে নৌকা ভেরানো, আর ঠিক সেখানেই এক পুরনো শত্রুর সঙ্গে দেখা হয়ে যাওয়া। প্রত্যেকটা ধাপ যেন তাকে ঠেলে দিচ্ছিল এক অবশ্যম্ভাবী পরিণতির দিকে। এই বিশ্বাসঘাতকতার পেছনের মানুষটি ছিল দানা শাহ, একজন ফকির যাকে নবাব কোনো এক কারণে আগে শাস্তি দিয়েছিলেন। সেই সামান্য ব্যক্তিগত আক্রোশ থেকেই সে নবাবকে চিনিয়ে দেয়। ভাবা যায়, একটা ব্যক্তিগত ক্ষোভ সেদিন বাংলার স্বাধীনতার সূর্য ডোবানোর কারণ হয়ে দাঁড়ালো। ইতিহাসের কি যে নির্মম পরিহাস! দানাশা খবরটা পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গেই মীর জাফরের জামাতা মীর কাসিমের সৈন্যরা ভগবানগোলা থেকে নবাবকে বন্দী করে ফেলে। যে নবাবের নামে একদিন গোটা মুর্শিদাবাদ কাঁপত, তাকেই কিনা শিকল পরিয়ে ফিরে আনা হলো নিজেরই রাজধানীতে। নবাবকে এনে বন্দি করে রাখা হয় জাফরাগঞ্জ প্রাসাদে। ওই প্রাসাদটাকে স্থানীয় মানুষ ডাকত নমক হারাম দেউরি বলে, মানে বিশ্বাসঘাতকের দরজা। নামটাই যেন মীর জাফরের কাজের একটা জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়িয়েছিল। একটা কথা শোনা যায় যে মীর জাফর হয়তো সিরাজকে শুধু বন্দিই রাখতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলে মিরন, সে ছিল আরও কয়েক কাঠি সরেশ, মানে অনেক বেশি হিংস্র আর ক্ষমতালোভী। নবাবকে যে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, এই সিদ্ধান্তটা কিন্তু তারই ছিল। বলা যায়, বাবার দুর্বলতার সুযোগ নিয়ে ছেলের পাশবিক ইচ্ছায় সেদিন জিতে গিয়েছিল। তারিখটা ছিল 2রা জুলাই 1757। সেই রাতেই জাফরাগঞ্জ প্রাসাদের এক অন্ধকার ঘরে বাংলার শেষ স্বাধীন নবাবের অন্তিম ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। মিরনের নির্দেশে এই নারকীয় কাজটা করার জন্য এগিয়ে আসে মোহাম্মদী বেগ। আর সবচেয়ে মর্মান্তিক সত্যিটা কি জানেন? এই মোহাম্মদী বেগ সিরাজের পরিবারেই একসময় আশ্রয় পেয়েছিল। তাদেরই অন্নে সে বড় হয়েছিল। যার নুন খেয়েছিল তারই বুকে ছুরি বসাতে তার একবারও হাত কাঁপল না। একেই হয়তো বলে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। হত্যাকারীকে সামনে দেখেও নবাব কিন্তু শান্ত ছিলেন। তার শেষ ইচ্ছা ছিল খুবই সামান্য, শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু সময় চেয়েছিলেন। কিন্তু সেই ন্যূনতম মানবিক সুযোগটুকুও তাকে দেওয়া হয়নি। মৃত্যু যখন একেবারে দোরগোড়ায়, তখন তার শেষ কথাগুলো ছিল, তোমরা কি আমাকে এক কোণায়ও বেঁচে থাকতে দেবে না? এত অল্পে কি তাদের তৃপ্তি হবে না? এই আর্তনাদটা আজও যেন বাংলার ইতিহাসের বাতাসে ভেসে বেড়ায়, সবকিছুকে ভারী করে তোলে। নবাবের মৃত্যুটা আসলে শুধু একজন মানুষের জীবন শেষ হয়ে যাওয়া ছিল না, এটা ছিল বাংলার স্বাধীন সুলতানি যুগের আনুষ্ঠানিক সমাপ্তি। আর মৃত্যুর পর তার দেহের সঙ্গে যে আচরণ করা হয়েছিল তা ছিল চরম অবমাননাকর। পরদিন সকালে নবাবের ক্ষতবিক্ষত দেহটা একটা হাতির পিঠে চাপিয়ে ঘোরানো হলো মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায়। উদ্দেশ্যটা ছিল খুব পরিষ্কার, মানুষের মনে ভয় ধরানো, আর এটা প্রমাণ করা যে নবাবের অধ্যায় পুরোপুরি শেষ। সবশেষে খোশবাগে তার দাদু আলীবর্দী খান কবরের পাশেই তাকে কবর দেওয়া হয়। তাই বলা হয়, সিরাজের মৃত্যুটা ছিল আসলে বাংলার স্বাধীনতার সূর্য ডোবারই প্রতীক। এই একটা ঘটনার মধ্যে দিয়ে শুধু একজন নবাবের পতন ঘটেনি, অস্তমিত হয়ে গিয়েছিল একটা স্বাধীন জাতির স্বপ্ন। আর এরপর প্রায় 200 বছরের জন্য বাংলা ডুবে গিয়েছিল পরাধীনতার গভীর অন্ধকারে। ভেবে দেখলে অবাক হতে হয়, তাই না? যে কিভাবে শুধুমাত্র একটা বিশ্বাসঘাতকতা একটা গোটা জাতির ইতিহাসের গতিপথকে চিরদিনের জন্য বদলে দিতে পারে।
সিরাজউদ্দৌলার জীবন আর মৃত্যু আমাদের ঠিক সেই শিক্ষাই দেয়। ব্যক্তিগত লোভ আর ক্ষমতার মোহ একটা দেশকে কতটা অন্ধকারে ঠেলে দিতে পারে, পলাশীর প্রান্তর তার সবচেয়ে বড় সাক্ষী হয়ে আছে।